ওকে, সো আমাদের আগের দিন এক্সপেনশন অফ গ্যাসেস শুরু হয়েছিল, তো আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। অ্যাকচুয়ালি কালকেই শেষ করে দিতাম আমি, বাট একটু বেশি রাত হয়ে যাচ্ছিলো, দ্যাটস ওয়াই। তো এক্সপেনশন অফ গ্যাসেস আজ ডে 2, আজকে শেষ হয়ে যাবে এটা আমাদের চ্যাপ্টার। আর যেটা বাকি রয়েছে খুব অল্পই বাকি রয়েছে। আমি ভেবেছিলাম আজকে ক্যালোরিমেট্রি শুরু করবো, বাট সেটা একটু বেশি চাপের হয়ে যাবে। তো আজকে আমরা ভালো করে এক্সপেনশন অফ গ্যাসেসটা কমপ্লিট করে নিই, কালকে আমরা ক্যালোরিমেট্রি শুরু করব, ঠিক আছে? তো আমরা আগের দিন অনেকটাই করে ফেলেছিলাম। চার্লস ল, বয়েলস ল, প্রেশার ল, এগুলো সবই আমাদের হয়ে গেছে। লাস্টে আমি তোমাদেরকে ভলিউম কোএফিসিয়েন্ট আর প্রেশার কোএফিসিয়েন্টের মধ্যে সম্পর্কও করে দিয়েছি। বাট আমি আবারও একটা কথা বারবার করেই বলি, এটা যে প্রেশার কোএফিসিয়েন্ট কিন্তু গামা পি আর ভলিউম কোএফিসিয়েন্ট কিন্তু গামা পি, তো দুটোর মধ্যে সম্পর্কটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, মানে হোয়াট আই এম ট্রাইং টু সেইজ, কেউ যেন আমরা গুলিয়ে না ফেলি যে স্যার এটা হচ্ছে প্রেশার কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে ভলিউম কোএফিসিয়েন্ট। যখন ভলিউম কোএফিসিয়েন্ট লেখা হয় তখন এখানে পি লেখা হয়, আর যখন প্রেশার কোএফিসিয়েন্ট লেখা হয় তখন এখানে পি লেখা হয়। প্লিজ রিমেম্বার দিস, ওকে? এইবার আমরা কি করছি, আজকে যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে কম্বিনেশন অফ কম্বিনেশন অফ কম্বিনেশন অফ বয়েলস বয়েলস অ্যান্ড চার্লসেস ল, ঠিক আছে? বয়েল ও চার্লসের সূত্রের বলস ও বলস, কি, বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় রূপ, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপ, ঠিক আছে? তো কী হয় জিনিসটা, তো সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে বয়েল কী বলেছে। অ্যাকর্ডিং টু বয়েলস ল, বয়েলের সূত্রানুযায়ী, অ্যাকর্ডিং টু বয়েলস ল, অ্যাকর্ডিং টু বয়েলস ল কী বলেছিল, যে প্রেশার বাড়লে ভলিউম কমবে। তো আমি এখান থেকে লিখতে পারি যে ভি প্রপোর্শনাল টু 1/p, তাই তো? সেই একইভাবে অ্যাকর্ডিং টু চার্লসেস ল, চার্লসের সূত্রানুযায়ী, চার্লস এস দিয়ে তারপরে অ্যাপোস্ট্রফি, চার্লসেস ল, ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, মানে টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে। এখন এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, সো কম্বাইনিং, এটাকে আমি ইকুয়েশন 1 নাম দিলাম, এটাকে আমি ইকুয়েশন 2 নাম দিলাম, ঠিক আছে? কম্বাইনিং ইকুয়েশন 1 অ্যান্ড 2, 1 ও 2 নম্বর সমীকরণকে 1 ও 2 নম্বর সমীকরণের সমন্বয়ে পাই, 1 ও 2 নম্বর সমীকরণের সমন্বয়ে পাই, কী পাই? ভি প্রপোর্শনাল টু টি বাই পি, তাই তো? ভি প্রপোর্শনাল টু টি বাই পি। এবার প্রপোর্শনাল টু উঠলে কী আসবে আমরা জানি, প্রপোর্শনাল টু উঠলে আসবে একটা কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটা কি, কে ধরে নিচ্ছি, তাহলে কে ইন্টু ক্যাপিটাল কে, হ্যাঁ, কে ইন্টু টি বাই স্মল পি। সাধারণত প্রেশারকে আমরা স্মল পি দিয়ে রিপ্রেজেন্ট করি। যদি প্রেশারটাকে ওদিকটায় মাল্টিপ্লাই করে দিই তাহলে কী আসবে, পিভি ইকোয়ালস টু কেটি। কী এলো ইকুয়েশনটা, পিভি ইকোয়ালস টু কেটি, দিস ইজ দ্য ইকুয়েশন, পিভি ইকোয়ালস টু কেটি, দ্যাটস ইট, পিভি ইকোয়ালস টু কেটি, ওকে? আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই ফর্মুলা থেকে আমরা এটাও লিখতে পারি, কিন্তু এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে পিভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কী বললাম, পিভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কেন এটা আমাদের কাজে লাগবে, কেন কাজে লাগবে ওটা দেখাচ্ছি। দেখো, আমি যদি ধরে নিই যে যখন পি ইকুয়ালস টু P1, ভলিউম ইকুয়ালস টু V1 আর টেম্পারেচার T1, হ্যাঁ, আর যখন পি ইকুয়ালস টু P2, ভলিউম ইকুয়ালস টু V2 আর টেম্পারেচার হচ্ছে এখানে T2, হ্যাঁ, তো P1 V1 T1 যখন হবে তখন ফর্মুলাটা কীরকম দাঁড়াবে হচ্ছে এরকম, P1 V1 বাই T1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সেরকমভাবে এখানে P2 V2 বাই কী হচ্ছে এটা, P2 V2 বাই T2 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এইটা আর এইটা দুটোই যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা একবারে কি লিখতে পারি, দেয়ারফর P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2, দ্যাটস ইট। P1 V1 বাই T1 ইকুয়ালস টু হচ্ছে P2 V2 বাই T2, দ্যাটস ইট, নোট করে নাও। এটাই হচ্ছে বয়েল আর চার্লসের কম্বাইন্ড ফর্ম, ঠিক আছে? আচ্ছা, এবার লেখো অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচার, বাংলায় লেখো
উষ্ণতার পরম স্কেল, উষ্ণতার পরম স্কেল, ইংলিশে কি বললাম, অ্যাবসোলিউট স্কেল অফ টেম্পারেচার, অ্যাবসোলিউট স্কেল অফ টেম্পারেচার। জিনিসটা কীরকম অ্যাবসোলিউট স্কেল অফ টেম্পারেচার? সো জিনিসটা হচ্ছে এরকম টাইপের। প্রথম কথা আমরা এখানে আসবো হচ্ছে, এটা ডেফিনেশনটা আগে আমরা লিখে নিই, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একটা সেকেন্ড, ডেফিনেশন, ওয়েট, সো আমাদের যদি অ্যাবসোলিউট স্কেলটা বুঝতে হয় তাহলে সবার আগে আমাদের ডেফিনেশন বুঝতে হবে, এর আন্ডারে আমি লেখা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাবসোলিউট জিরো। আমাদের এটাকে বুঝতে হবে অ্যাবসোলিউট জিরো বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, আমরা অ্যাবসোলিউট জিরোও বলে থাকি বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারও বলতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। অ্যাবসোলিউট জিরো বাংলায় বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা, ঠিক আছে। অ্যাবসোলিউট জিরো অফ টেম্পারেচার, অ্যাবসোলিউট জিরো অফ টেম্পারেচার বাংলায় বলা হয় পরম শূন্য উষ্ণতা, মাথায় রেখো। আগে এইটা করবো, তারপরে আমরা এই ডেফিনেশনটা বুঝতে পারলে তাহলে আমরা উষ্ণতার পরম স্কেল জিনিসটা কি সেটা ক্লিয়ারলি স্টাডি করতে পারবো। আচ্ছা, ডেফিনেশনটা লিখে নাও এটার। লিখে নাও। তাহলে কি বলছে, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ the volume and the pressure of a gas reduces to zero is called the absolute zero of temperature. Okay, this temperature is the lowest temperature in reality. তোমরা লিখে রাখো, যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ও চাপ শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। এই উষ্ণতা বাস্তবে সর্বনিম্ন উষ্ণতা, ঠিক আছে। এই অ্যাবসলিউট জিরো ব্যাপারটা বুঝতে পারলে তবেই তোমরা অ্যাবসলিউট স্কেল ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে এমন একটা টেম্পারেচার আমাদের বার করতে হবে খুঁজে, হ্যাঁ, যখন ভলিউম আর প্রেশার দুটোই জিরো হয়ে যায়। এমন একটা টেম্পারেচার আমাদের খুঁজে বার করতে হবে যখন ভলিউমটাও জিরো হয়ে যায় আর প্রেশারটাও জিরো হয়ে যায়। এবার টেম্পারেচারের সঙ্গে ভলিউমের রিলেশন মানে হচ্ছে চার্লসেস ল, আর টেম্পারেচারের সঙ্গে প্রেশারের ল মানে হচ্ছে রেনল্ডস ল, যেটাকে আমরা বলি প্রেশার ল, তাই তো। তো চলো করি, অ্যাপ্লাই করি। ডেফিনেশন লেখা হয়েছে সবার, লেটস অ্যাপ্লাই। সেখান থেকে আমরা টেম্পারেচারটা বার করার চেষ্টা করি। ওকে, তো যদি আমি ভলিউমের কথা ধরে নিই, তো ভলিউমের ফর্মুলাটা কী ছিল? ফর্মুলা ছিল হচ্ছে ভিটি ইকুয়ালস টু V0 1 প্লাস টি বাই 273, রাইট? দিস ওয়াজ দ্য ফর্মুলা। এবার একটা কথার উত্তর দাও, আমাদের বলছে ভলিউমটা যখন জিরো হয়ে যাবে, তো ভলিউম জিরো মানে আমি এখানে জিরো ধরে নিলাম, তাহলে আমি টেম্পারেচারটা ভ্যালু বার করবো, তাই ভলিউমটা জিরো বসিয়ে দিলাম। জিরো ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। আচ্ছা, এই V0 জিনিসটা কি? V0 হচ্ছে যখন যখন টেম্পারেচার 0°C ছিল তখনকার ভলিউম। তো এটাকে এদিকটা নিয়ে গেলে জিরো বাই V0 মানে ওটা জিরোই হয়ে যাবে, তাহলে জিরো ইকুয়ালস টু আসছে হচ্ছে 1 প্লাস টি বাই 273। তো ওয়ানটাকে ওদিকটা নিয়ে গেলে হয়ে যাবে টি বাই 273 ইকুয়ালস টু -1। তাহলে সেখান থেকে টি ইকুয়ালস টু কী আসছে? -273। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই টেম্পারেচারটা ছিল হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেলে, তার মানে এটাই বেরোলো হচ্ছে -273°C, -273°C। তার মানে আমি কী বলতে চাইছি, কোনো একটা গ্যাসের ভলিউম কখন জিরো হয়ে যাবে? যখন টেম্পারেচার হচ্ছে -273°C। আচ্ছা স্যার, এটা তো ভলিউম দিয়ে বললাম, এবার প্রেশার দিয়ে বার করে দেখি তো।
তো প্রেশারের ক্ষেত্রে ফর্মুলা কী ছিল, পিটি ইকোয়ালস টু P0 ইন্টু 1 প্লাস T/273, ফর্মুলা তো একই ছিল, তাই তো। এবার আমরা কী করছি, এখানেও পিটির জায়গায় কী করে দিচ্ছি, 0 বসিয়ে দিচ্ছি, কারণ কী বলেছে, একটা এমন টেম্পারেচার যখন প্রেশারটাও 0 হয়ে যাবে, ভলিউমটাও 0 হয়ে যাবে, ঠিক আছে। প্রেশারকেও 0 করে দিলাম, তাহলে 0 ইকোয়ালস টু P0 ইন্টু 1 প্লাস T/273। এবার কী হবে, এখানটায় P0টা এদিকটায় চলে যাবে, 0/P0 মানে এটা হয়ে যাবে 0, 0 ইকোয়ালস টু 1 প্লাস T/273। তো 1টা ওদিকটায় চলে গেলে হয়ে যাবে -1, -1 ইকোয়ালস টু T/273, 273 ওদিকটায় মাল্টিপ্লাই হয়ে গেলে হয়ে যাবে হচ্ছে T ইকোয়ালস টু -273। এটাও ডিগ্রি সেলসিয়াস, কারণ এটাও কিন্তু টেম্পারেচারটা ডিগ্রি সেলসিয়াসেই ছিল। তার মানে স্যার এখন থেকে আমরা যা বুঝতে পারছি, টেম্পারেচারের ভ্যালু যখন -273 ডিগ্রি সেলসিয়াস হবে, ঠিক আছে, মন দিয়ে শোনো, টেম্পারেচার যখন -273 ডিগ্রি সেলসিয়াস হবে, তখনই একটা গ্যাসের ভলিউম হয়ে যাবে 0 আর প্রেশারও হয়ে যাবে 0। সেখান থেকে আমরা এই টেম্পারেচারটাকেই ডাকতে আরম্ভ করলাম অ্যাবসোলিউট জিরো, বা বাংলায় কী বললাম, পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা। দেখো এবার ডেফিনেশনটার সঙ্গে ম্যাচ করছে কিনা। হ্যাঁ, যে উষ্ণতায় কোনো একটা গ্যাসের চাপ ও আয়তন কী হয়ে যাবে, শূন্য হয়ে যায়, এটাই সর্বনিম্ন উষ্ণতা। কারণ দেখো -273 ডিগ্রি সেলসিয়াস মানে অনেক কম, এর চেয়ে কম আর কী করবে, ঠিক আছে। বাস্তব এটাই হচ্ছে সবচেয়ে কম টেম্পারেচার। বেশ ভালো কথা, তাহলে ভলিউম 0 হয়ে গেছে, অ্যাবসলিউট জিরো অফ টেম্পারেচার বা পরম শূন্য উষ্ণতা। এবার স্যার তুমি তো অ্যাবসলিউট স্কেল বলছিলে, অ্যাবসলিউট জিরো থেকে চলে এলো, এখান থেকেই তো আসবে, কীভাবে আসবে, নোট করা হয়েছে এত অবধি? তখন আমরা ভাবলাম কেমন হয় যদি আমরা একটা স্কেল বানাই, যে স্কেলটা শুরুই হবে এমন একটা টেম্পারেচার দিয়ে যখন গ্যাসের ভলিউম 0 হয়। তখন লোকজন বলছে গ্যাসের ভলিউম কোন টেম্পারেচারে 0 হয়, এই যে এইমাত্র আমরা বার করেছি -273 ডিগ্রি সেলসিয়াস, মানে সেলসিয়াস স্কেলের ধরো মানে করাচ্ছি, ধরো এইটা হচ্ছে সেলসিয়াস স্কেল, ঠিক আছে, এটা হচ্ছে বাবা এটা কী হলো, ও আচ্ছা ঠিক আছে ভালো, এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, আর তার ঠিক পাশেই একই লেন্থের একটা স্কেল বানিয়েছি আমরা, ঠিক আছে। থার্মোমিটার বানিয়েছি একটা। এবার মজার কথা হচ্ছে এই যে থার্মোমিটারটা এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেল, ঠিক আছে। তো আমি বললাম এক কাজ করো, ডিগ্রি সেলসিয়াস স্কেল তো সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হয় আর 100 ডিগ্রি সেলসিয়াসে শেষ হয়, বাট আমি এরকম চাইছি না, আমি চাইছি কি স্কেলটা এমন বানাও, এই ডিগ্রি সেলসিয়াস স্কেলটা এমন বানাও যাতে সেটা এমন একটা টেম্পারেচার থেকে শুরু হয় যেখানটায় গ্যাসের ভলিউম বলো বা প্রেশার বলো, সেটা হয়ে যায় হচ্ছে 0। স্যার কোন টেম্পারেচারে হবে, -273 ডিগ্রি সেলসিয়াস, তাই করলাম, তাহলে শুরুই করলাম -273 ডিগ্রি সেলসিয়াস থেকে, ঠিক আছে। এবার আমরা কি করছি, ঠিক এই ডিগ্রি সেলসিয়াস স্কেলের পাশে আরেকটা এরকম ডিগ্রি সেলসিয়াস স্কেল রাখছি, যার এইখানটায় -273 ডিগ্রি সেলসিয়াস না লিখে জাস্ট কী করছি, লিখে দিচ্ছি 0, আর কিছু না, এখানে জাস্ট 0 লিখে দিচ্ছি। এবার আমরা জানি সেলসিয়াস স্কেলে কটা ডিভিশন হয়, নর্মালি 100 ডিভিশনস হয়। তো যেহেতু 100 ডিভিশন, এটা যদি -273 হয়, তাহলে এইখানটায় কত হয়ে যাবে, দিস উইল বি -173 ডিগ্রি সেলসিয়াস, মানে জাস্ট 100 ডিগ্রি বেড়ে, জাস্ট 100 ডিগ্রি ডিফারেন্স, জাস্ট 100 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স। সেরকমভাবেই যদি এটা 0 হয়, তাহলে এখানটায় তাহলে কী হবে, নর্মালি এখানটায় হবে হচ্ছে 100 বাড়বে, মানে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে 173, ঠিক আছে। কী বললাম, এটা হচ্ছে হয়ে যাবে 173। তার মানে আমরা একটা এমন স্কেল বানিয়েছি ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে রিলেট করে, ডিগ্রি সেলসিয়াসে যখন -273 ডিগ্রি সেলসিয়াস, ওখানে তখন হচ্ছে 0, ডিগ্রি সেলসিয়াসে যখন -173 ডিগ্রি সেলসিয়াস, ওখানে তখন 273, বুঝতে পেরেছো? তো স্যার এই স্কেলটাকে তুমি কী নাম দিয়েছো, এই স্কেলটাকে আমরা নাম দিয়েছি কেলভিন স্কেল। কী নাম দিয়েছি, কেলভিন স্কেল। আর এই কেলভিন স্কেলটাকেই বলা হয় হচ্ছে অ্যাবসোলিউট স্কেল বা পরম স্কেল, উষ্ণতার পরম স্কেল, এটাকেই বলা হয় হচ্ছে অ্যাবসোলিউট স্কেল। তো যেটা শুরু হয় কোথা থেকে, ঠিক সেলসিয়াসের ওই ভ্যালুটা থেকে শুরু হয় যখন গ্যাসের ভলিউম হয়ে যায় 0, ঠিক আছে। তো 0 থেকে 173। তো স্যার ইউনিটটা কি, এই কেলভিনটা কি ইউনিট হিসেবে লিখবো, তাহলে 0 কেলভিন থেকে শুরু করে 173 কেলভিন, বুঝতে পেরেছো? এবার তারপর আমরা একটা কথা বললাম যে দেখো
প্র্যাকটিক্যালি তো এত কম টেম্পারেচার নিয়ে তো আমরা কাজ করি না, -273 ডিগ্রি সেলসিয়াস আসবে কোথা থেকে? তখন লোকজন বললো হ্যাঁ সত্যি তো, -173 ডিগ্রি সেলসিয়াস আমরা আসবে কোথা থেকে? তার চেয়ে এক কাজ করি, আমরা যে সেলসিয়াস স্কেল নিয়ে নর্মালি কাজ করি সেটা সেটা ভ্যালু কী হয় বলো? ওই তো স্যার 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 100 ডিগ্রি সেলসিয়াস। তখন আমি বললাম এক কাজ করি, চলো এমন একটা স্কেল বানাই যেটা কেলভিন স্কেল হবে, কিন্তু ঠিক জিরো, ঠিক যেরকম ডিগ্রি সেলসিয়াস স্কেলের যেরকম ডিভিশন হয় সেরকম হবে। লোকজন বলছে স্যার কী বলছো বুঝতে পারছি না। বলতে চাইছি, ওয়েট, হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, সেলসিয়াস স্কেল কী হয় নর্মালি? নর্মাল সেলসিয়াস স্কেলটা কী হয় স্যার? নর্মাল সেলসিয়াস স্কেল হয় হচ্ছে -0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হয় আর শেষ হয় 100 ডিগ্রি সেলসিয়াসে, তাই তো? তো সেই কনসেপ্টটা যদি আমরা মাথায় রাখি তাহলে ওর পাশে এই কেলভিন স্কেলটাকে আমরা রাখলাম। এটা তো তোমার ডিগ্রি সেলসিয়াস স্কেল, আর তার ঠিক পাশে কেলভিন স্কেলটাকে রাখলাম। এবার ভাবলাম যে একটা কাজ করা যাক, একবার একটু ভেবে নিই যে ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনের মধ্যে অ্যাকচুয়ালি সম্পর্কটা কত। স্যার ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ডিগ্রি সেলসিয়াসে যখন -273 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে তখন 0 কেলভিন। ডিগ্রি সেলসিয়াসে যখন -173 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে তখন 173 কেলভিন। তার মানে স্যার যা বুঝতে পারছি, ডিগ্রি সেলসিয়াসের ভ্যালুর সঙ্গে এক্স্যাক্টলি 273 অ্যাড করলেই আমরা কেলভিনটা পেয়ে যাব। তাহলে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তখন কেলভিনে কত হবে? তাই তখন হবে হচ্ছে এক্স্যাক্টলি 273 কেলভিন, মানে জাস্ট 273 অ্যাড করে দিয়েছি। আর যখন ডিগ্রি সেলসিয়াসে 100 ডিগ্রি সেলসিয়াস তখন তাহলে কেলভিনে কত হবে? স্যার এক্স্যাক্টলি 273 অ্যাড করে দাও, তাহলে হয়ে যাবে 373 কেলভিন। এই হচ্ছে আমাদের অ্যাবসোলিউট স্কেল অফ টেম্পারেচার। হ্যাঁ স্যার, আগেরটাও তো তুমি অ্যাবসোলিউট স্কেল লিখিয়েছিলে। হ্যাঁ লিখিয়েছিলাম, বাট ব্যাপার হচ্ছে অবভিয়াসলি এটা অ্যাবসোলিউট স্কেল, বাট প্রবলেম হচ্ছে 0 কেলভিন মানে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। এত কম টেম্পারেচার নিয়ে তোমরা কোনোদিন কাজ করো না? তাহলে ওরকম থার্মোমিটার বানিয়ে লাভটা কী হবে? থার্মোমিটার এমন বানাও যেটা তোমার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। তো প্র্যাকটিক্যালি ডিগ্রি সেলসিয়াসের ভ্যালু কত হয়? প্র্যাকটিক্যালি ডিগ্রি সেলসিয়াসের ভ্যালু কত হয়? 0 থেকে 100, সেরকমভাবেই 270 থেকে 373, ব্যাস। এই তো, এই হচ্ছে আমাদের কেলভিন স্কেল, আর এই হচ্ছে আমাদের অ্যাবসলিউট স্কেল। মানে কেলভিন স্কেলকে আমরা অ্যাবসলিউট স্কেল বলি, বা অ্যাবসলিউট স্কেলকে আমরা কেলভিন স্কেল বলে থাকি, ঠিক আছে? অলসো নোন অ্যাজ হোয়াট? অলসো নোন অ্যাজ কেলভিন স্কেল, যেহেতু এখানে ইউনিটটা হচ্ছে কেলভিন। বুঝতে পেরে গেছি আমরা? তাহলে আজ থেকে আমাদের মনে রাখতে হবে যে কোনো একটা টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস যদি টি হয়, তাহলে সেটা কেলভিনে কত হবে? কেলভিনে হবে হচ্ছে টি প্লাস 273, মানে জাস্ট 273 অ্যাড করলেই ওটা কিন্তু কেলভিনে চলে যাবে। থার্মোমেট্রি চ্যাপ্টারে তোমাদেরকে বলেছিলাম যে কেলভিন কিন্তু আর ডিগ্রি কেলভিন লিখতে হয় না, শুধু কেলভিন লিখতে হয়, তাই তো? আচ্ছা, এটা একটা কথা গেল। সেকেন্ডলি তোমাদেরকে এটা বলে রাখাও খুব দরকার, সেটা হচ্ছে যদিও ভ্যালুটাকে আমরা 273 লিখছি, বাট অ্যাকচুয়ালি ভ্যালুটা হচ্ছে 273.15, ঠিক আছে? 273.15, বাট চলো ঠিক আছে, আমরা 273 লিখেই করবো। আর বোধহয় 273.15-এর গল্পটা আমি থার্মোমেট্রি চ্যাপ্টারে তোমাদেরকে বলেছিলাম, প্রবাবলি বলেছিলাম। যদি না বলে থেকে তাহলে জেনেই গেলে এখানে। সো দিস ইজ কল্ড হোয়াট? দিস ইজ কল্ড অ্যাবসলিউট স্কেল। ঠিক আছে, বেশ। আচ্ছা, থার্মোমেট্রি চ্যাপ্টারে তোমাদেরকে আমি কী কী স্কেল নিয়ে কাজ করেছিলাম স্যার? একটা ছিল হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াস স্কেল, একটা ছিল ডিগ্রি ফারেনহাইট স্কেল, একটা ছিল রয়মার স্কেল, মনে আছে তো রয়মার স্কেল, আরেকটা হচ্ছে কেলভিন স্কেল, তাই তো? এছাড়া আমি আজকে আরেকটা স্কেল করাবো। আর স্যার এবার এটাও আর গুলিয়ে যাবে তো? না, গুলানোর কথা নয়, কারণ কি এটা হচ্ছে ডিগ্রি আর, রয়মার স্কেল, আর এটা হচ্ছে শুধু আর। তো ডিগ্রি আর আর শুধু আর দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, বুঝতে পেরেছো? এইটাকে বলা হচ্ছে র্যাঙ্কিন সাইকেল। কী সাইকেল বলা হয়? র্যাঙ্কিন সাইকেল না, র্যাঙ্কিন স্কেল বলা হয়। র্যাঙ্কিন সাইকেল আলাদা জিনিস, র্যাঙ্কিন স্কেল বলা হয়। একই স্যার, র্যাঙ্কিন স্কেল জিনিসটা আবার কোত্থেকে চলে এলো? তাহলে কী কী জানি আমরা? ডিগ্রি সেলসিয়াস স্কেল, ডিগ্রি ফারেনহাইট স্কেল, রয়মার স্কেল আর কেলভিন স্কেল। র্যাঙ্কিনটা আবার কি? র্যাঙ্কিনের কনসেপ্টটা এক্স্যাক্টলি এখান থেকেই এসছে। কোথা থেকে এসছে? মুছলাম, হ্যাঁ নোট করা হয়ে গেছে এগুলো। এখানে কিন্তু যা যা করাবো সব কিন্তু নোট করবে, হ্যাঁ। মুছলাম। বোঝো, আগের বার এইটা ছিল হচ্ছে আমাদের ডিগ্রি সেলসিয়াস স্কেল। আগের বার এটা ছিল হচ্ছে আমাদের ডিগ্রি সেলসিয়াস স্কেল,
আর এটা ছিল হচ্ছে আমাদের কেলভিন স্কেল। বাট এবার আমি এটা স্লাইটলি চেঞ্জ করছি। এখানটায় আমি কি করছি, ডিগ্রি ফারেনহাইট স্কেল করে দিচ্ছি এটাকে। আর এটা কি স্কেল, এটা কোনো স্কেল এখনও নেমিং করিনি, করবো এবার। স্যার তুমি এটা কেন করছো? বেসিক্যালি আমি এটা দেখাতে চাইছি যে ওয়াই অনলি ডিগ্রি সেলসিয়াস, আমরা ফারেনহাইট দিয়েও কাজটা করতে পারি, ফারেনহাইটের সঙ্গে রিলেশনটা করতে পারি। কীভাবে করতে পারি? সি উই অলরেডি নো দেয়ার ইজ এ রিলেশন বিটুইন সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট, দ্যাট ইজ C/5 ইকুয়ালস টু F-32 ডিভাইডেড বাই 9। তখন আমার মনে হলো আচ্ছা, সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াস হলে গ্যাসের ভলিউম আর প্রেশার হয়ে যায় হচ্ছে 0, যেটাকে আমরা বলি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, তাই তো? আচ্ছা, সেলসিয়াস স্কেলের এই ভ্যালুটা এখানে বসালে ফারেনহাইটের ভ্যালুটা কত আসবে? তো বসিয়ে দেখবে ফারেনহাইটের ভ্যালুটা আসবে তোমাদের নিয়ারলি ইট উইল বি -459.5 ডিগ্রি, 4 ডিগ্রি সামথিং, 459.4 ডিগ্রি এরম টাইপের আসবে, এত ফারেনহাইট আসবে। ঠিক আছে? তার মানে স্যার যদি আমরা এখানটা আবার সেরমভাবে লিখি, কি লিখি? যদি আমরা ধরে নিই যে এখানটা একটা টেম্পারেচার আছে কোন স্কেলে, এটা ফারেনহাইট স্কেলে, হ্যাঁ, -459 ডিগ্রি, 459.4 ডিগ্রি ফারেনহাইট, হ্যাঁ, সেই টেম্পারেচারে কিন্তু গ্যাসের ভলিউম আর প্রেশার 0 হয়ে যাবে। ঠিক আছে? -459.4 ডিগ্রি ফারেনহাইট, এর সঙ্গে যখন 100 অ্যাড করা হচ্ছে, ভ্যালুটা কত হয়ে যাবে? ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে -359.4 ডিগ্রি ফারেনহাইট, 4 ডিগ্রি ফারেনহাইট। এক্স্যাক্টলি কত ডিগ্রি বেশি? 100 ডিগ্রি বেশি, এক্স্যাক্টলি 100 ডিগ্রি ফারেনহাইট বেশি। ঠিক আছে? কথা যদিও এরকমটা হওয়ার কথা নয়, তার কারণ কি, ফারেনহাইট স্কেলে তো নাম্বার অফ ডিভিশনস বেশি হয়, তাই না? কত হয়? নাম্বার অফ ডিভিশনস হয় হচ্ছে 180, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি আপার স্কেলটা হয়ে যাবে তোমাদের, ওয়েট, সো ইট উইল বি 49.4 প্লাস 180, সো উপরটা হবে -279.4 ডিগ্রি ফারেনহাইট। কতগুলো ঘর বেশি? এক্স্যাক্টলি 180 ডিগ্রি ফারেনহাইট বেশি হবে। এটা লোয়ার ফিক্সড পয়েন্ট, এটা আপার ফিক্সড পয়েন্ট। এই টেম্পারেচারে গ্যাসের ভলিউম আর প্রেশার 0 হয়ে যায়, সেটা কোন স্কেলে? ডিগ্রি ফারেনহাইটে। তখন আমি ভাবলাম একটা স্কেল তৈরি করি যেটা ফারেনহাইটের সঙ্গে ইকুইভ্যালেন্ট। আগেরটা কেলভিন স্কেল যেরকম সেলসিয়াসের সঙ্গে ইকুইভ্যালেন্ট ছিল, যেখানে একটা এমন টেম্পারেচার আমরা ধরে নিচ্ছি যে টেম্পারেচারে গ্যাসের ভলিউম আর প্রেশার কী হয়ে যাবে? 0। কখন হয় সেটা? -459.4 ডিগ্রি ফারেনহাইট, সেটাকে আমি এখানে ধরে নিচ্ছি 0। ঠিক আছে? আর প্রত্যেকটা স্কেলের তো একটা ইউনিট লাগে, যেটা আমি নাম দিয়ে দিলাম আর মানে কি? র্যাঙ্কিন স্কেল। ঠিক আছে? 0R। ওকে, এটা যদি 0R হয় তাহলে এখানটা ঠিক কী হয়ে যাবে? এটা হয়ে যাবে 180R, 0R থেকে শুরু করে 180R অবধি। এটাকেই বলা হয় র্যাঙ্কিন স্কেল, র্যাঙ্কিন স্কেল। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এই যে র্যাঙ্কিন স্কেল, এটা হচ্ছে একটা অ্যাবসলিউট স্কেল। এটা কার রেসপেক্টে? এটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইটের রেসপেক্টে। আর কেলভিন হচ্ছে আরেকটা অ্যাবসলিউট স্কেল, যেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের রেসপেক্টে। বাট টু বি ভেরি অনেস্ট, যে কোনো জায়গায় কিন্তু অ্যাবসলিউট স্কেল বলতে আমরা কেলভিনকেই ইউজ করে থাকি। তাহলে একবার জাস্ট রিপিট করে দিচ্ছি, -273 ডিগ্রি সেলসিয়াসকে যে স্কেলে আমরা 0 বসাই, সেই স্কেলটাকে সেটা হচ্ছে আমাদের কেলভিন স্কেল, হ্যাঁ। আর -459.4 ডিগ্রি ফারেনহাইট, সেটা যে স্কেলে 0 হবে সেটা হচ্ছে 0 র্যাঙ্কিং। ওকে, র্যাঙ্কিং স্কেল অ্যান্ড কেলভিন স্কেল, দ্যাটস ইট। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি যে ফারেনহাইটের সঙ্গে র্যাঙ্কিনের কী সম্পর্ক? যেমন ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে কেলভিনের সম্পর্ক আছে, ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে 273 অ্যাড করলেই, ডিগ্রি সেলসিয়াসটাকে 273 অ্যাড করলেই ওটা কেলভিনে চলে যায়। সেরকমভাবেই যেটা ধরো একটা টেম্পারেচার যেটা ফারেনহাইটে রয়েছে, হ্যাঁ, তার সঙ্গে যদি তোমরা নর্মালি 459.4 ডিগ্রি 459.4 অ্যাড করো, তাহলেই সেটা র্যাঙ্কিনে চলে যাবে। এর জন্য একটা কোশ্চেন মাঝে মধ্যে আসে, যে সেটা হচ্ছে যে ওয়াটারের যে আইসের যে মেল্টিং পয়েন্ট, আইসের যে মেল্টিং পয়েন্ট বা ওয়াটারের যে ফ্রিজিং পয়েন্ট,
মানে যেটাকে বলা হয় বরফের গলনাঙ্ক বা জলের হিমাঙ্ক, সেটা র্যাঙ্কিং স্কেলে কত হবে। ঠিক আছে, তো কী করে বার করতে পারি আমরা? আমরা জানি ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার বাংলায় কী লিখবো? জলের হিমাঙ্ক কত হয়? 32 ডিগ্রি ফারেনহাইট। তো সেটা র্যাঙ্কিংয়ে কী হয়ে যাবে? দ্যাট উইল বি 32 প্লাস 459.4, এত র্যাঙ্কিং। হ্যাঁ, কত আসছে দেখি তো? 32 প্লাস 459.4 করলে আসতে হচ্ছে 491.4 এত র্যাঙ্কিং। ঠিক আছে, তো আমরা ইজিলি বার করতে পারবো এই রিলেশনগুলো, কোনো প্রবলেম হবে না। ডাউট থাকলে বলো এখান থেকে। আচ্ছা, একটা কোশ্চেন সবাই একটু লেখো তো। পরম স্কেল নামকরণের কারণ কি? পরম স্কেল নামকরণের কারণ কি? তোমরা ইংলিশে লেখো why it is named absolute scale of temperature. What is named absolute scale of temperature? Absolute scale of temperature. ঠিক আছে, একটু মুখে বুঝিয়ে দিই ব্যাপারটা, তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। হোয়াট ইউ নিড টু রিমেম্বার ইজ, এই যে কোনো স্কেল, হ্যাঁ সেটা ডিগ্রি সেলসিয়াস স্কেল হোক বা অন্য কোনো স্কেল হোক, যে কোনো স্কেলেই, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, যে কোনো স্কেলই, ধরো ডিগ্রি সেলসিয়াস স্কেল, ডিগ্রি সেলসিয়াস স্কেলের এই যে আপার ফিক্সড লোয়ার ফিক্সড পয়েন্ট কত হয়? 0 ডিগ্রি সেলসিয়াস। আপার ফিক্সড পয়েন্ট কত হয়? 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে কী হয়? 32 ডিগ্রি ফারেনহাইট। আর আপারটা কত হয়? 212 ডিগ্রি ফারেনহাইট। রয়মারে কী হয়? 0 ডিগ্রি রয়মার, আর আপার ফিক্সড পয়েন্ট কত হয়? 80 ডিগ্রি রয়মার। তো এই যে ভ্যালুগুলো কিন্তু জাস্ট একটা আরবিটারি, মানে ধরে নেওয়া হয়েছে যে চলো জলের ফ্রিজিং পয়েন্টকে 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নাও, ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট, রয়মার স্কেলে 0 ডিগ্রি রয়মার ধরে নাও। আবার আপার ফিক্সড পয়েন্ট যে ওয়াটারের যেটা বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াস ধরে নাও, 212 ডিগ্রি ফারেনহাইট ধরে নাও, 80 ডিগ্রি রয়মার ধরে নাও। এগুলো সব কিন্তু অ্যাজামশন বা একটা আরবিটারিভাবে ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, এর পিছনে কিন্তু কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন নেই, মানে কোনো রকম বৈজ্ঞানিক যুক্তি নেই। কিন্তু কেলভিন স্কেল যেটা বানানো হয়েছে, মন দিয়ে শুনবে, এই যে অ্যাবসলিউট স্কেল যেটা বানানো হয়েছে, এইখানে যে জিরোটা দেওয়া হচ্ছে ওটা কিন্তু একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে। কি সায়েন্টিফিক এক্সপ্লেনেশন? যে পার্টিকুলার টেম্পারেচারে ভলিউমটা জিরো হয়ে যাচ্ছে বা প্রেশারটা জিরো হয়ে যাচ্ছে, যেটা আমরা ক্যালকুলেশন করেই দেখেছি যে VT = V0 × 1 + T/273। আজকে যদি এই টি এর জায়গায় যদি বসিয়ে দিই আমরা -273 ডিগ্রি সেলসিয়াস, তবেই গ্যাসের ভলিউমটা জিরো হচ্ছে। তারপর সেই -273 ডিগ্রি সেলসিয়াস থেকে এখানটায় জিরো বসানো হয়েছে। এটা কিন্তু একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিয়ে, তবেই সায়েন্টিফিক লজিক দিয়ে তবেই এটাকে জিরো বানানো হয়েছে। এমনি কিন্তু এখানে 0 কেলভিন করা হয়নি। তো এই যে স্কেলটা বানানো হয়েছে, এখানটায় জিরো বসানোর পিছনে কিন্তু একটা কারণ ছিল, একটা অ্যাবসলিউট রিজন ছিল, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড অ্যাবসলিউট স্কেল। কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে 0 ডিগ্রিটা জাস্ট আরবিটারি ধরে নেওয়া হয়েছে। 0 ডিগ্রি বলো বা 32 ডিগ্রি ধরো, এটা পুরোপুরি একটা আরবিটারিভাবে ধরে নেওয়া হয়েছে। এর পিছনে কিন্তু কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন ছিল না। ওয়েট, আমি দেখাচ্ছি। এই লেখাটা তোমরা বাড়ি থেকে লিখবে, আমি একবার এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী লিখতে হবে। একটা সেকেন্ড। আগে ইংলিশটা পড়ে নিই, কী বলছে শোনো। ইংলিশে বলছে যে সিলেকশন অফ 0 ডিগ্রি ইন সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেল হ্যাজ selection of 0 degree in Celsius and Fahrenheit scale has no scientific reason behind it. Freezing point of water is taken arbitrarily as 0 degree Celsius and boiling point as 100 degree Celsius in Celsius scale. But selection of 0 degree in absolute scale is scientific as it denotes the temperature at which the volume and pressure of any ideal gas would reduce to zero.
দিস ইজ দ্য লোয়েস্ট কনসিভেবল টেম্পারেচার ইন দিস ইউনিভার্স, ঠিক আছে। In addition, the scale does not depend on the nature of the gas. Hence, it is justified to call it the absolute scale of temperature. বুঝতে পেরেছো? সবচেয়ে বড় কথা কি, যেটা আমি বলতে ভুলে গেছিলাম, যে গ্যাসটার নেচারটা কি বা প্রকৃতি কি তার উপর কিন্তু একেবারেই নির্ভর করে না। চলো এবার বাংলা ভার্সনটা পড়ে দিই। কি বলছে? স্কেলে 0 ডিগ্রি নির্বাচনের পিছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই। যেমন সেলসিয়াস স্কেল বানানো হয়েছে বরফের গলনাঙ্ককে 0 ডিগ্রি সেলসিয়াস এবং জলের স্ফুটনাঙ্ককে 100 ডিগ্রি সেলসিয়াস ধরে নিয়ে, কিন্তু পরম স্কেলের 0 ডিগ্রি নির্বাচনের পিছনে বিজ্ঞানসম্মত কারণ আছে। যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন ও চাপ শূন্য হয় এবং যে উষ্ণতার কম উষ্ণতা কল্পনা করা অর্থহীন, সেই উষ্ণতাকে শূন্য ধরা বিজ্ঞানসম্মত। উপরন্তু এই স্কেল গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, তাই একে পরম স্কেল বলা সঙ্গত, ঠিক আছে। তো এটা কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে সবাই, হ্যাঁ, পরম স্কেল নামকরণের কারণ। বেঙ্গলি ভার্সনেরটাও লিখে নেবে আর ইংলিশ ভার্সনেরটাও লিখে নেবে। ঠিক আছে, লিখে নিও। হয়ে গেছে? আচ্ছা, নেক্সট মুসলাম, নেক্সট লেখো, হেডিং দাও ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট। প্রথমে লেখো আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আইডিয়াল গ্যাস ইকুয়েশন লেখো, আদর্শ গ্যাস সমীকরণ, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, ঠিক আছে। এবার তোমরা সবাই প্রত্যেকে জানো যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন মানে আদর্শ গ্যাস সমীকরণ কোত্থেকে এসছে, তিনটে ল থেকে এসছে, ঠিক আছে। একটা হচ্ছে বয়েলস ল, বয়েলস ল যেটা কী বলে, প্রেশার বাড়লে ভলিউম কমে আর প্রেশার কমালে ভলিউম বাড়ে। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, যে ভি প্রপোর্শনাল টু 1/p। আর নাম্বার 2 হচ্ছে চার্লস ল, চার্লসেস ল, চার্লসেস ল কী বলে সেটা, যে ভলিউম প্রপোর্শনাল টু টেম্পারেচার, টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে। আর 3 নম্বর একটা আছে, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল, হ্যাঁ, অ্যাভোগাড্রোস ল। এটা তোমরা আর ফিজিক্সের বইতে দেখতে পাবে না এখানে। অ্যাভোগাড্রোস ল ওটা কী বলেছে, নাম্বার অফ মোলস যত বাড়ে, গ্যাসের নাম্বার অফ মোলস যত বেশি হবে তার ভলিউম তত বেশি হবে। এবার তোমরা বলো এই তিনটেকে কম্বাইন করলে আমরা কী পাবো, পাবো হচ্ছে ভি প্রপোর্শনাল টু NT/P। তো এখান থেকে যখন প্রপোর্শনাল টু উঠে যাবে একটা কনস্ট্যান্ট আসবে, তো সেই কনস্ট্যান্টটা আসবে হচ্ছে কে, কী আসবে, কে NT/P। তাহলে এখান থেকে যদি পিটাকে ওদিকটায় মাল্টিপ্লাই করে দিই তাহলে কী আসবে, PV ইকুয়ালস টু NKT। স্যার KNT না লিখে NKT কেন লিখলে, কারণ যখন আমরা লেটার লিখি তো লেটার লেখার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করতে হয়, সেটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। ভালো, এইবার এই যে PV ইকুয়ালস টু NKT হলো, PV ইকুয়ালস টু যে NKT হলো, এই কে এর ভ্যালুটা যে কোনো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেম, ঠিক আছে। সো ভ্যালু অফ কে, দ্য ভ্যালু of constant K is almost same for all the gases, almost same for all ideal gases। যদিও আইডিয়াল গ্যাস বলে অ্যাকচুয়ালি সেরকম কিছু হয় না, সেজন্য আমরা কী করলাম, পরের লাইন থেকে ওটাকে কে না লিখে একটা নতুন কনস্ট্যান্ট নাম দিয়ে দিলাম আর, কী হয়ে গেল তাহলে এটা PV ইকুয়ালস টু
এনআরটি। ঠিক আছে, এই হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। বাংলায় লিখে রাখো, কে এর মান সকল আদর্শ গ্যাসের জন্য প্রায় সমান হয়। এই ফর্মুলাটা কী হয়ে গেলো, পিভি ইকুয়ালস টু এনআরটি। এটাকে কী বলা হয়, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশন বাংলায় কী বলা হয়, আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ, পিভি ইকুয়ালস টু এনআরটি। ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখা খুব দরকার, সেটা হচ্ছে এই যে স্যার আর, হ্যাঁ, আর এর ভ্যালু কি, যাদের আর এর ভ্যালু নিয়ে ডাউট আছে, আমার তো ফুল ডাউট ছিল, হ্যাঁ, যাদের আর এর ভ্যালু নিয়ে ডাউট আছে আমি বলে রাখি, 3টে ভ্যালু বলে দিচ্ছি, এই 3টে ভ্যালু ভালো করে মুখস্থ রেখো, যে কোনো কাজ হয়ে যাবে। একটা হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, হ্যাঁ, এটা একটা ভ্যালু। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা ভ্যালু 0.0821 লিটার অ্যাটমসফেরিক, লিটার ইন্টু অ্যাটমসফেরিক ইন্টু মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে। আরেকটা হচ্ছে 1.987 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই 8.314 যেটা জুল রয়েছে, তুমি চাইলে আর্গেও কনভার্ট করতে পারো। কী করে, 8.314 ইন্টু 10⁻⁷ জুলটা হয়ে গেল আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। স্যার তুমি বলে 3টে ভ্যালু, 4খানা ভ্যালু চলে গেলো কী করে? আরে এইটা তো একই, জাস্ট 10⁻⁷ মাল্টিপ্লাই করলে আর্গ হয়ে যাচ্ছে। তো এই ভ্যালুগুলো পরের দিন তোমরা মুখস্থ করে কিন্তু আমাকে বলবে, হ্যাঁ। 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, 0.0821, এখানে 0 হবে এ বাবা, 0.0821 লিটার অ্যাটমসফেরিক মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর এটা হচ্ছে 1.987 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। স্যার কখন কোনটা ইউজ করবে এটা আমরা বুঝবো কী করে? যখনই কোনো একটা জায়গায় তোমরা দেখবে যখনই কোনো দেখবে এনার্জি রিলেটেড কোনো ক্যালকুলেশন হচ্ছে, তখন হয় এটা ইউজ করবে 8.314, আর নইলে এটা ইউজ করবে 1.987। যদি 8.314টা ইউজ করো, তার মানে এনার্জিটা জুল ইউনিটে বেরোবে। ঠিক আছে। আর যদি 1.987টা ইউজ করো, তাহলে এনার্জিটা ক্যালোরি ইউনিটে বেরোবে, রাইট। আর যদি কোথাও তোমরা দেখো যে প্রেশার, ভলিউম, এই ধরনের জিনিসপত্র নিয়ে কাজ চলছে, তখন সেখানে 0.0821টা বসিয়ে দেবে, দ্যাটস ইট। ঠিক আছে। যেখানে প্রেশার থাকবে এটিএম ইউনিটে আর ভলিউম থাকবে লিটার ইউনিটে, দ্যাটস ইট। এটুকু মনে রাখলেই যথেষ্ট। আর স্যার যদি কেউ 8.314 ইন্টু 10⁻⁷ বসায়, তাহলে আর্গে বেরোবে, আর বলার কী আছে এর মধ্যে? ঠিক আছে। এই হচ্ছে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট। আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট। আচ্ছা, এখান থেকে একটা জিনিস হেডিং দাও, এটা হয়তো অনেকে জানো না। এখান থেকে হেডিং দাও, স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট। হেডিং দাও, স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট। ইংলিশে বলা হয় হচ্ছে, বাংলায় বলা হচ্ছে আপেক্ষিক গ্যাস ধ্রুবক। আপেক্ষিক গ্যাস ধ্রুবক। আপেক্ষিক গ্যাস ধ্রুবক ইংলিশে কী বলা হয়? স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট। স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট। স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট, আপেক্ষিক গ্যাস ধ্রুবক। ঠিক আছে। কি হয় সেই জিনিসটা? তো জিনিসটা হয় হচ্ছে এই যে পিভি ইকুয়ালস টু এনআরটি। পিভি ইকুয়ালস টু এনআরটি। তোমরা জানো তো যে এন জিনিসটা কি? এন হচ্ছে নাম্বার অফ মোলস। এন হচ্ছে কি? নাম্বার অফ মোলস। এবার তোমরা সবাই জানো, আমি জানি, নাম্বার অফ মোলস মানে বাংলায় কি? মোল সংখ্যা। বাংলায় কি? মোল সংখ্যা। এবার তোমাদেরকে কেমিস্ট্রি স্যাররা শিখিয়েছে অলরেডি যে মোল সংখ্যা কী করে বার করতে হয়। মোল সংখ্যা বার করার জন্য আমাদের কী করতে হয়? মাস অফ দ্য সাবস্টেন্স। মাস অফ দ্য সাবস্টেন্স বাংলায় হচ্ছে পদার্থের ভর। মাস অফ দ্য সাবস্টেন্স ডিভাইডেড বাই মলিকিউলার মাস। মলিকিউলার মাস বা মোলার ভরও লিখতে পারো, মোলার মাসও লিখতে পারো। ঠিক আছে। এক কাজ করো, মোলার মাস লিখে দাও এটাকে, মোলার মাস। মোলার মাস তাহলে বাংলায় কী দাঁড়ালো? পদার্থের ভর ডিভাইডেড বাই মোলার ভর। পদার্থের ভর ডিভাইডেড বাই মোলার ভর। এবার আমি ধরে নিচ্ছি যে পদার্থের ভরকে স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, মানে মাস অফ দ্য সাবস্টেন্সকে স্মল এম দিয়ে ডিনোট করা হচ্ছে, আর মোলার সাবস্টেন্সকে মোলার মাসকে ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে স্মল এন ইকলস টু কী চলে আসছে? স্মল এম বাই ক্যাপিটাল এম। এই ফর্মুলায় এনের জায়গা আমি বসিয়ে দেবো, তাই পিভি ইকলস টু স্মল এম বাই ক্যাপিটাল এম, যেখানে আবারও বলছি স্মল এম হচ্ছে মাস অফ দ্য সাবস্টেন্স আর এম হচ্ছে মোলার মাস, ইন্টু আর টি। ব্র্যাকেটে লিখতে হবে অ্যাজ এন ইকলস টু স্মল এম বাই ক্যাপিটাল এম। হ্যাঁ, আমি একটা কথা বলি, এই স্ক্রিনে যা যা থাকবে তোমরা সব নোট করবে। কারোর জন্য এটা না মনে হয় আমি তো জানি এটা কেন লিখতে যাব, এই সমস্ত পাকামির কোনো দরকার নেই। আমি এখানে লেখাচ্ছি মানে তোমাদের লিখতে হবে।
আর যদি আমি দেখি খাতায় কাটছাট রয়েছে, আমি কিন্তু পড়ানোতেও কাটছাট মেরে দেবো, শর্টের উপর মেরে দিয়ে চলে যাবো পড়ানো। ভালো লাগবে তখন? কালকে খাতা দেখছিলাম, খুব ডিসঅ্যাপয়েন্টিং লাগে এগুলো, বিরক্তিকর ব্যাপার। আচ্ছা, তো পিভি ইকস টু কি, স্মল এম বাই ক্যাপিটাল এম ইকস টু আর টি। এবার পরের লাইনে দেখলাম এই ফর্মুলাটা হয়ে গেল এরকম, পিভি ইকস টু কেটি। এবার লোকজন বলছে এ কি স্যার, এই ফর্মুলাটা তুমি কোত্থেকে পেলে? এই ফর্মুলাটা কোত্থেকে পেলাম জানো? এটা পেলাম হচ্ছে ওই যে চার্লস আর বয়েলের যে এক কাজ করি, আমরা কম্পেয়ার করি, হ্যাঁ, এটাকে নাম দাও ইকুয়েশন 1। আর আমরা জানি অ্যাকর্ডিং টু কম্বাইন্ড ফর্ম of Boyle's and চার্লসের ল, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপ অনুযায়ী বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপ অনুযায়ী কী জানি আমরা? পিভি ইকস টু কেটি। ইকুয়েশন 2 দাও। এবার আমি লিখছি কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2, এক ও 2 নম্বর সমীকরণকে তুলনা করে পাই, কি পাই? এদিকেও পিভি, এদিকটায় আছে কেটি, ওদিকটায় আছে কি, স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু আর টি। তাহলে আমি লিখতে পারি যে ক্যাপিটাল কেটি ইকস টু হচ্ছে স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু আর টি। হ্যাঁ স্যার, তাহলে টি কেটে যাবে। তাহলে এখান থেকে আমাদের কে ইকস টু কী আসছে? কে ইকস টু আসছে হচ্ছে স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু আর। কী আসছে? স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু আর, দ্যাটস ইট, স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু আর। তো স্যার এই ব্যাপারটা কী হলো? ব্যাপারটা লিখে রাখো আপাতত, ক্যাপিটাল কে ইকস টু স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু আর। ঠিক আছে, এই যে এলো ক্যাপিটাল কে, আমি নিচে দিয়ে জায়গাতে এখান দিয়ে লিখছি স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু আর। আমি লিখছি ইফ এম ইকস টু 1, হ্যাঁ, ইফ এম ইকস টু 1, যদি এম ইকস টু 1 গ্রাম হয়, যদি এম ইকস টু 1 গ্রাম হয়, ইফ এম ইকস টু 1 গ্রাম, তাহলে ক্যাপিটাল কে ইকস টু কী আসবে? ক্যাপিটাল আর বাই এম। এটাকে আমি লিখবো হচ্ছে স্মল আর। কী লিখবো? স্মল আর। এই ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল এমকে আমি লিখেছি স্মল আর। এই স্মল আরটাই হচ্ছে স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট, বাংলায় হচ্ছে আপেক্ষিক গ্যাস ধ্রুবক। তাহলে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা আদর্শ গ্যাস ধ্রুবককে ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট হচ্ছে ক্যাপিটাল আর, আর স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্টটা কী হয়? স্মল আর, মনে রাখতে হবে। এখানে স্মল আর ইকোয়াস টু হচ্ছে ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল এম, মানে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্টকে মোলার মাস দিয়ে ডিভাইড করলেই আমরা সাবস্টেন্সের স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা স্যার ধরো পেয়ে গেলাম, তো পেয়ে গিয়ে লাভটা কী হবে? লাভ হবে মানে এবার আমরা যে কোনো সাবস্টেন্সের জন্য, যে কোনো গ্যাসের জন্য, যে কোনো অবজেক্টের জন্যই কিন্তু আমরা স্মল আর এর ভ্যালু বার করতে পারবো। কী করে বার করতে পারবো? যেমন পড়াচ্ছি, আচ্ছা এই জায়গাটা মুছে দিলাম, হ্যাঁ। তোমরা মোটামুটি জানো নিশ্চয়ই সবাই যে হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত হয়? স্যার হাইড্রোজেনের অ্যাটমিক মাস হয় হচ্ছে 1, ঠিক আছে, 1 AMU হয়। আবার আমরা এটাও লিখতে পারি গ্রাম পার মোল। আচ্ছা, নাইট্রোজেনের কত হয়? স্যার নাইট্রোজেনের হয় হচ্ছে 14 গ্রাম পার মোল, ঠিক আছে। আবার অক্সিজেনের কত হয়? স্যার অক্সিজেনের হচ্ছে 16 গ্রাম পার মোল। আমি জানি তোমরা জানো এগুলো। তো এখন যদি আমি তোমাদেরকে বলি, আচ্ছা আর কার্বনের কত হয়? কার্বনটা এখান দিয়ে লিখে রাখি, কার্বনের হচ্ছে 12 গ্রাম পার মোল, হ্যাঁ, 12 গ্রাম পার মোল। এবার আমি ধরো তোমাদেরকে বললাম যে ক্যালকুলেট স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট অফ হাইড্রোজেন গ্যাস। তোমাদেরকে এটা বুঝতে হবে, যখন আমি হাইড্রোজেন গ্যাস বলছি, হাইড্রোজেন গ্যাস কিন্তু H নয়, এটা কিন্তু H2 হয়ে যায়, তাই না? ও আরেকটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম, এই যে ক্যাপিটাল আর যেটা হয়, হ্যাঁ, মানে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, ওটা কিন্তু ওর ভ্যালু কিন্তু ফিক্সড, ওটা কিন্তু কোনো সাবস্টেন্সের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয় না। কিন্তু বুঝতেই পারছো হাইড্রোজেনের স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট বার করতে বলছি মানে স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট কিন্তু সাবস্টেন্স টু সাবস্টেন্স ভ্যারি করে যায়, এর ভ্যালু কিন্তু সেম নয়, হ্যাঁ। বাংলায় কোশ্চেনটা কী হবে? হাইড্রোজেন গ্যাসের আপেক্ষিক গ্যাস ধ্রুবক নির্ণয় করো। তো কী হবে? স্যার হাইড্রোজেন গ্যাস মানে H2, তাই তো? তো H2-র মোলার মাস কত হয়? স্যার H2-র মোলার মাস হবে হচ্ছে, একটা হাইড্রোজেন হলে তার মোলার মাস হয় 1, তাহলে দুটো হলে কী হবে? 1 + 1 মানে কত? 2,
দ্যাট ইজ দ্য মোলার মাস, ঠিক আছে। তাহলে ওর স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট কী হবে, ফর্মুলা হচ্ছে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট বাই এম। তো আইডিয়াল গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে আর, তাহলে বাই টু করলে কী হয়ে যাবে, আর বাই টু হয়ে যাবে, এম এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এবার যে কোনো একটা ভ্যালু বসাও, ঠিক আছে। ধরো আমি আর এর ওই ভ্যালুটা বসালাম 8.314 ডিভাইডেড বাই টু, এটা কিসে বেরোবে, জুলে বেরোবে। তো 8.314কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, বাট যেটা করবে ওরা সিজিএসএ করছে, ঠিক আছে, সিজিএসএ করছে। তুমি যা খুশি করতে পারো, যায় আসে না, তুমি একেবারে জুলে বার করেও সিজিএসএ কনভার্ট করতে পারো, তাহলে কী হয়ে যাবে এটা। তো 8.314 তাকে যদি এখানে 2 দিয়ে ডিভাইড করা হয়, দাঁড়াও ক্যালকুলেটারে মারি, 8.314 ডিভাইডেড বাই 2 করলে আসছে হচ্ছে 4.157 ইন্টু 10⁻7। আচ্ছা, কেউ বলতে পারবে যেটার ইউনিটটা কী হবে, এর ইউনিট কী হবে কেউ জানো? তো তোমাদেরকে এটা বলে রাখি, মোলার মাসের ইউনিট আমি কী লিখেছি এখানে, গ্রাম পার মোল। তো তার মানে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্টের ইউনিটটা উপরে রয়েছে হচ্ছে আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, হ্যাঁ। আর মোলার মাসের ইউনিট হচ্ছে গ্রাম মোল ইনভার্স। তো মোল ইনভার্স কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে, গ্রামটাও যদি আমি উপরে লিখে দিই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আর্গ গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স। রিমেম্বার দিস ওয়ান, ওকে। তাহলে হাইড্রোজেনের জন্য এটা হলো। স্যার হোয়াট অ্যাবাউট নাইট্রোজেন? তো নাইট্রোজেন মানে হচ্ছে N2 মোলার মাস কী হবে স্যার, N2 মানে হচ্ছে একটা নাইট্রোজেনের অ্যাটমিক মাস হয় 14, তাহলে দুটোর কত হবে, দুটোর হবে হচ্ছে 2 × 14 মানে 28 গ্রাম পার মোল বা গ্রাম মোল ইনভার্স। তো সেক্ষেত্রে তাহলে স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট হবে হচ্ছে আর বাই ক্যাপিটাল এম। আর এর ভ্যালু হচ্ছে 8.314 ইন্টু 10⁻7, আর মোলার মাসের ভ্যালু হচ্ছে এখানে 28। তো 8.314 বাই 28 করে দেখতে হবে। তো 8.314 ডিভাইডেড বাই 28 করলে আসছে হচ্ছে 0.2969। তো 0.297 লিখলাম এটাকে, 0.297 ইন্টু 10⁻7, ওই একই ইউনিট, আর্গ গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স, আর্গ গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। আচ্ছা, অক্সিজেনের জন্য কী হবে স্যার? অক্সিজেনের জন্য হবে প্রথম কথা, অক্সিজেনের মোলার মাস কত, অক্সিজেনের মোলার মাস হচ্ছে O2, তো তাহলে একটা যদি 16 হয়, দুটোর কত হবে 32 গ্রাম মোল ইনভার্স, 32 গ্রাম মোল ইনভার্স। তাহলে স্মল আর ইকুয়ালস টু কী হবে, আর বাই ক্যাপিটাল এম। আর এর জায়গায় বসবে 8.314 ইন্টু 10⁻7 ডিভাইডেড বাই মোলার মাস হবে হচ্ছে কত, 32। তো ডিভাইড করলে কত আসছে, 8.314 ডিভাইডেড বাই 32 আসছে হচ্ছে 0.259, অ্যাকচুয়ালি 0.26 লেখা চলে এটাকে, ইন্টু 10⁻7, এত আর গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। আর গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স। আর কি হতে পারে স্যার? ধরো CO2 জন্য করাচ্ছি, CO2 স্যার, CO2 কি, CO2 ইজ দ্য কম্বিনেশন অফ কার্বন অ্যান্ড অক্সিজেন। তো মোলার মাস বার করো সবার আগে, কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন প্রত্যেকটা 16 করে, এরকম দুখানা আছে, তাহলে 16 × 2, তাহলে 16 + 32 মানে কত চলে আসবে এটা, আরে রে 12 + 32 মানে কত চলে আসবে এটা, 44 গ্রাম মোল ইনভার্স, 44 গ্রাম মোল ইনভার্স। তাহলে স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট কী হয়ে যাবে, ক্যাপিটাল আর বাই এম, ক্যাপিটাল আর এর জায়গায় বসবে 8.314 ইন্টু 10⁻⁻, মাইনাস কেন, 10⁻7 ডিভাইডেড বাই 44। তো এটা করলে আসছে হচ্ছে 8.314 ডিভাইডেড বাই 44, এটা করলে আসছে 0.189 ইন্টু 10⁻7 আর্গ গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। আর যদি আমরা, ওকে এটা তো হয়ে গেল। আচ্ছা, এই চ্যাপ্টারের লাস্ট ডেরিভেশন, কী ডেরিভেশন বুঝলাম, রিলেশন বিটুইন pressure, density and temperature of a gas. Relation between pressure, density and temperature of a gas. ঠিক আছে। তো স্যার বাংলায় কী হবে, কোন একটি গ্যাসের চাপ, ঘনত্ব, উষ্ণতার মধ্যে সম্পর্ক, চাপ, ঘনত্ব ও উষ্ণতার মধ্যে সম্পর্ক, চাপ, ঘনত্ব ও উষ্ণতার মধ্যে সম্পর্ক।
ঠিক আছে। তো স্যার কী সম্পর্ক হবে? দেখো আমরা একটা জিনিস জানি যে ডেনসিটি ইকস টু হচ্ছে মাস বাই ভলিউম, তাই তো? ডেনসিটি ইকস টু হচ্ছে মাস বাই ভলিউম, মানে ঘনত্ব ইকস টু হচ্ছে ভর বাই আয়তন। আমি ধরে নিচ্ছি কোনো একটা সময় যখন টেম্পারেচার T1, ভালো করে শুনবে, যখন টেম্পারেচার T1 তখন কোনো একটা গ্যাসের প্রেশার ধরে নাও P1 আর ভলিউম ধরে নাও V1। আর যখন টেম্পারেচার T2 তখন গ্যাসটার প্রেশার ধরে নাও P2 আর ভলিউমটা ধরে নাও V2। আর আমি ধরে নিচ্ছি যে গ্যাসটার ভর হচ্ছে M। তোমরা একটু ল্যাঙ্গুয়েজে লিখে নেবে যে ধরি গ্যাসটির ভর স্মল m, লেট দ্য মাস অফ দ্য গ্যাস বি স্মল m। ঠিক আছে, আমি এখন এতটা লেখাচ্ছি না, এটুকু তো তোমরা পারবেই। তুমি ধরে নিচ্ছি এই সময় ওর ডেনসিটি ρ1 ইকোয়ালস টু হচ্ছে মাস বাই ভলিউম মানে V1। তাহলে সেখান থেকে আমাদের V1 ইকোয়ালস টু কী আসবে স্যার? V1 ইকোয়ালস টু আসবে হচ্ছে m বাই ρ1। আর এখানে ρ2 ইকোয়ালস টু কী হবে? m বাই V2। তাহলে সেখান থেকে আমাদের V2 ইকোয়ালস টু কী আসবে? V2 ইকোয়ালস টু আসবে হচ্ছে m বাই ρ2, রাইট? তো এবার আমরা জানি we know P1 V1 by T1 equals to P2 V2 by T2। আজকেই করেছি আমরা, তাই তো? এক কথা উত্তর দাও, এই যে V1 এর জায়গায় আমরা কি লিখতে পারি? m by ρ1 লিখতে পারি। তাহলে P1 ইন্টু m বাই ρ1টা নিচে চলে গেল, ρ1 বাই T1 equals to P2 ইন্টু m বাই ρ2 ইন্টু T2। এবার মাস যেহেতু সেম তাই 2 থেকে কেটে গেল। যখন 2 থেকে কেটে গেল তাহলে কী আসছে? এখান দিয়ে লিখছি আমি P1 বাই ρ1 ইন্টু T1 ইকোয়ালস টু P2 বাই ρ2 ইন্টু T2। তার মানে কী বলতে পারি আমরা? যে কোনো মোমেন্টে প্রেশার বাই ডেনসিটি ইন্টু টেম্পারেচার তার ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট গ্রাফের, যে কোনো গ্যাসের ক্ষেত্রে ধ্রুবক। লিখে রাখো, এই হচ্ছে সম্পর্ক। ওকে, আচ্ছা এবার তোমরা একটা কাজ করো, এই চ্যাপ্টারের তো ফর্মুলা দেখতেই পাচ্ছ ইজি আছে মোটামুটি। হ্যাঁ, তো নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে একটু তোমরা নাড়াচাড়া করো। আমি আগের দিনও বলেছি যে তোমাদের নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে একটা প্ল্যান রয়েছে। তো এই হিটের মডিউলটা শেষ হয়ে যাক, বাট আমি আবারও বলছি ইট ডাজেন্ট মিন যে তোমরা বসে থাকবে তার জন্য, একদমই নয়। আমি চাই মেজরিটি অফ দ্য নিউমেরিক্যাল প্রবলেমস তোমরা সলভ করে ফেলো। যেখানে যেমন আগের দিন রনিতা জিজ্ঞেস করছিল ডাউট, তোমাদের যেখানে ডাউট আছে আমাকে জিজ্ঞেস করো এসে, আমারও আটকাতে পারে, আমিও দেখবো জিনিসগুলো, কিন্তু তোমরা করো। ম্যাক্সিমাম সবাই তোমরা নিউমেরিক্যাল প্রবলেমসগুলো ছেড়ে বসে রয়েছো, তো দ্যাটস নট অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, করতে থাকো কিছু না কিছু প্রবলেম সলভ করতে থাকো। যেখানে ডাউট হবে গ্রুপে জিজ্ঞেস করো। হ্যাঁ, ক্লাসের জন্য ওয়েট করে দেখো না যে কবে বৃহস্পতিবার আসবে বা কবে রবিবার আসবে তবে আমরা ডাউট জিজ্ঞেস করবো, নট লাইক দ্যাস। গ্রুপে তোমরা এর জন্য কোনো আনঅফিসিয়াল গ্রুপ খোলার কোনো দরকার নেই, জাস্ট গ্রুপে জিজ্ঞেস করো না কার এই প্রবলেমটা হয়ে গেছে, আমি পারছি না, একটু দেখা তো সলিউশনটা কীরকম হবে বা কী করে হবে একটু বলতো। এতে লজ্জার কিছু নেই, আর এর জন্য আলাদা করে গ্রুপ খোলার কোনো দরকার নেই, এটা শেয়ারিং তো করতেই পারি আমরা। বাট ইট ইজ নট লাইক দ্যাট যে কে সলভ করে ফেলেছিস সব কটা পাঠিয়ে দে। তো আমি তোমাদের সলভ অ্যাসাইনমেন্ট হিসেবে চাইছি না, আমি চাইছি তোমরা বাড়িতে এগুলোকে নিয়ে চর্চা করো। যেমন ধরো আজকে প্রেশার, ভলিউম, ডেনসিটি বা মাস এই ধরনের রিলেটেড যে প্রবলেম সলভ, সেগুলো কি কারোর থেকে সলিউশন নিয়ে করতে হবে নাকি যেগুলো আমরা নিজেই পারবো? সে তো সলিউশন আমাদের বইতেই অর্ধেক দেওয়া রয়েছে। তো নিজেরা সলভ করার চেষ্টা করো। নিউমেরিক্যাল প্রবলেমসকে নিয়ে যত বসবে তত তোমাদের ভালো হবে। একটা টিচার কী করাতে পারে? হার্ডলি আমি কি করাবো, একটা ক্লাস ধরো নিলাম, একদিনকে 10খানা বা 15খানা প্রবলেম সলভ করে দিলাম, তাতে তোমাদের লাভ কী হবে? সে তো আমি শিখলাম, আমি হয়তো তোমাদের দু একটা জিনিস বলে দিলাম, বাট এর তো কোনো ট্রিক হয় না, এ তো আলটিমেটলি তোমাদের সেই ফর্মুলা থেকে সলভ করতে হবে। দ্যাট ইজ ওয়াই বাট আই এম সেইং প্রতিদিন 1 ঘন্টা করে হলেও নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে বসো, নইলে হবে না, কোনো দিন হবে না এটা জিনিসটা, যে যেখানেই পড়ো না কেন। চলো, এক্সপেনশন অফ গ্যাসেস কমপ্লিট হলো, কালকে আমরা ক্যালোরিমেট্রি শুরু করবো।